হ্যালো জ্ঞান পিপাসু বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটি আমি তৈরি করেছি স্পেশালি যারা ক্যাডেট কোচিং করতেছো, অর্থাৎ ক্যাডেটে চান্স নেওয়ার জন্য অধ্যয়ন করতেছো, পড়াশোনা করতেছো, তাদের জন্য স্পেশালি তৈরি করেছি। তাছাড়াও যারা হচ্ছে 6, 7, 8, 9, 10, 11 কিংবা 12-এ পড়াশোনা করতেছো, তাদের জন্য এই ভিডিওটা খুবই কার্যকরী হবে। তো ভিডিওটা অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি ভালো কিছু উপহার দেওয়ার এখানে চেষ্টা করব। তো চলো চলে যাই ডিরেক্টলি কম্পিউটার স্ক্রিনে। ওকে, ওয়েল, তোমরা দেখতেই পারছো আমি এখানে আলোচনা করব আজকে সেন্টেন্স নিয়ে। আজকে আলোচনা শেষ করে দেব সেন্টেন্স নিয়ে। তো সেন্টেন্স কি জিনিস, এটা প্রাইমারি, এটা এডুকেশন বলা হয়ে থাকে সেন্টেন্স, এবং ইংরেজি গ্রামারের একদম প্রথম যে টপিকটা সেটা কিন্তু সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এটা আমরা সবাই কম বেশি আবার পুরোটাই জানি, কেউ আবার হালকা পাতলা জানি, কেউ আবার একদমই মনে নাই, পড়ছিলাম মনে নাই। তো জানা কথা জেনে দেওয়ার জন্য আমি ভিডিওটি তৈরি করেছি আজকে। তো অবশ্যই তোমরা যারা একটু ক্লিয়ার জানো না বা একদম ভুলে গিয়েছো বা জানো, সবার জন্যই ভিডিওটা খুবই কার্যকরী হবে। আমি খুব ভালোভাবে এখানে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো সেন্টেন্স কি, আমরা মূল আলোচনায় ফিরি নাকি? তো সেন্টেন্স কি, সেন্টেন্সের বাংলা কি? বাক্য, রাইট? সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। তো আমরা সেন্টেন্স হচ্ছে ইংরেজিতে বলা হয় সেন্টেন্স, আর বাংলাতে বলা হয়ে থাকে বাক্য। তো সেন্টেন্স বা বাক্য আমরা প্রতিনিয়ত প্রতিদিনই কিন্তু সেন্টেন্সের মাঝে ডুবে থাকি। আমাদের কথোপকথনগুলো যে হয় প্রতিদিন প্রতিদিন প্রত্যেকটা কথোপকথনের মধ্যে কিন্তু সেন্টেন্স থাকে। অর্থাৎ আমরা যে ভাষাটা ব্যবহার করি সেই ভাষাটা কিন্তু মূলত নির্ভর করে সেন্টেন্স, পুরোটাই কিন্তু সেন্টেন্স। একটা একটা অর্থাৎ যাই বলি তাই সেন্টেন্স। আমি যে কথা বলতেছি এখন এটা কিন্তু একটা সেন্টেন্স। তো এখন এইভাবে না বলে ক্লিয়ারলি তোমাদেরকে সংজ্ঞার মাধ্যমে, ডেফিনিশনের মাধ্যমে বোঝাই দেওয়ার চেষ্টা করি। দেখো এখানে বলা আছে কি, একাধিক ওয়ার্ড যদি সুবিন্যস্তভাবে ব্যবহৃত হয়ে কোনো মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে, রাইট? আমরা জানি কিন্তু সেন্টেন্স কাকে বলে, জানি না? যে দুই বা তার বেশি বা একাধিক ওয়ার্ড যদি সুবিন্যস্তভাবে, এখানে বলা আছে ইফ, যদি সুবিন্যস্তভাবে ব্যবহৃত হয়ে কোনো মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। এটা আমরা বাংলায় শিখলাম। যেহেতু তুমি ক্যাডেট কোচিং করতেছো, ক্যাডেটের চান্স নেওয়ার চেষ্টা করতেছো, সেহেতু তোমাকে ইংলিশ দিয়ে আনসার করা লাগবে। তো ইংরেজি আনসারটা কি হবে? ইংরেজি আনসারটা হবে এরকম: এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। ঠিক আছে, দেখো এই কথাটাই আমি বাংলা কথাটাই ইংরেজিতে বলেছি এখানে। এখন দেখো এক্সাম্পল যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা আছে দ্য বয়েজ গো টু স্কুল রেগুলারলি। ওকে, এখানে কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই ছয়টা ওয়ার্ড মিলে একটি গ্রুপ হয়েছে এবং সেই গ্রুপ দিয়ে একটি মনের ভাব প্রকাশ পেয়েছে, কমপ্লিট একটা সেন্স প্রকাশ পেয়েছে। সুতরাং এটাকেই বলা হয় থাকে সেন্টেন্স। তুমি যদি আলবল করে বলো তাহলে কিন্তু সেটা সেন্টেন্স হবে না, মানুষ তোমাকে শুধু পাগলই বলবে, আর কিছুই বলবে না। যেমন তুমি যদি বলো রেগুলারলি বয়েজ গো টু স্কুল, বা স্কুল টু গো বয়েজ দা রেগুলারলি, তাহলে কিন্তু তোমার এটা একটা কমপ্লিট সেন্টেন্স হবে না এবং মনের ভাবটা প্রকাশ হবে না। সুতরাং এটা তখন সেন্টেন্স হবে না। কিন্তু যখনই তুমি সুবিন্যস্তভাবে ব্যবহার করবা ওয়ার্ডস গুলোর, এই গ্রুপ অফ ওয়ার্ডস যখন ব্যবহার করবা সুবিন্যস্তভাবে, তখনই কিন্তু এটা একটা সেন্টেন্স গঠন হবে। অর্থাৎ একটা মিনিং থাকতে হবে পুরো সেন্টেন্সটা, ঠিক আছে? তাহলেই একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হবে। যেমন এক্সাম্পল দিয়েছি সেইভাবে কিন্তু এখানে তোমার ডেফিনিশনের মাধ্যমে বলা আছে যে এই গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। ওকে, তো সেন্টেন্স কত প্রকার? এটা কমন কোশ্চেন। সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স হচ্ছে মাত্র 5 প্রকার। সেন্টেন্স ইজ 5 কাইন্ডস। সেন্টেন্স 5 প্রকার। তো এই 5 প্রকার সেন্টেন্স নিয়ে আমি ডিটেইল আলোচনা করব এখানে। এখানে প্রথমে বলা আছে স্টেটমেন্টস, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি বিবৃতিমূলক বাক্য বা স্টেটমেন্টস বা অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সটার আরেকটা ফর্ম যেটা, সেটা হচ্ছে কি স্টেটমেন্টস। স্টেটমেন্টস মানে যেটা প্রকাশ করা হয়ে থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স মানেও সেম জিনিসটাই প্রকাশ করা হয়ে থাকে।
উদ্দেশ্য হচ্ছে কি বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ বাংলাটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। তাহলে কি উদাহরণটা কি দাঁড়াবে, সরি ডেফিনিশনটা কি, ইয়াটা কি দাঁড়াবে, ইংরেজি অর্থটা দাঁড়াবে, ইংরেজি ডেফিনিশনটা দাঁড়াবে এরকম, those which makes statement of assertions affirmative or negative। অর্থাৎ এটা কি হবে, একটি বিবৃতি প্রকাশ পাবে যেটা হ্যাঁ বোধক বা না বোধক হবে। আমরা জানি যে সেন্টেন্স কয় প্রকার, দুই প্রকার, অ্যাফার্মেটিভ এবং হচ্ছে নেগেটিভ। তাহলে এটা বলা আছে যে বলা আছে which makes those which make statements of assertions affirmative or negative। তো আমি দুইটার एग्जांपल এখানে দিয়েছি, দেখো एग्जांपले 1 এ বলা আছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, হ্যাঁ অ্যাফার্মেটিভে কি বলা আছে, হি রিডস অ্যাটেন্টিভলি। এই কথাটাই নেগেটিভলি যদি বলা হয় থাকে না বোধকভাবে, হি ডাজ নট রিড অ্যাটেন্টিভলি। তো দেখো এখানে একটা খুব সিম্পল একটা ব্যাপার, দুটাই কিন্তু সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সের মাঝে, এই দুইটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের মাঝে একটা হচ্ছে হ্যাঁ বোধক আর একটা হচ্ছে না বোধক। তো একটা বলে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে যা দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় সেটাকে বলা হয় থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং যেটা দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয় তখন তাকে বলবে নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো অ্যাসার্টিভ সেন্টেন্স কি, যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা প্রকাশ করা হয়, যে দোজ হুইচ মেক্স স্টেটমেন্ট, যেটা দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ পায় তাকেই অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার, এটা অ্যাসার্টেশনটা হচ্ছে মাত্র দুইটা, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাফার্মেটিভ বা নেগেটিভ এটা যে কোনো একটার মধ্যে হবে, যেমন এখানে একটা এটা অ্যাফার্মেটিভ অ্যাসার্টেশন এবং এটা বলা হচ্ছে নেগেটিভ অ্যাসার্টেশনস, রাইট। তো এই হচ্ছে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্টস। তো স্টেটমেন্টসটা কি ক্লিয়ার তো বুঝতে পারলা নাকি? এখন চলে আসি আমি কোশ্চেনস বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটাকে বলা হয়ে থাকে প্রশ্নবোধক বাক্য। তো প্রশ্নবোধক বাক্যটা কাকে বলে, যদি আমি বাংলায় বলতে চাই এভাবে বলতে পারবো, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় তাকে কিন্তু প্রশ্নবোধক বাক্য বলে। দোজ হুইচ আস্কস আ কোশ্চেনস, রাইট, যেটা দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে কিন্তু বলা হয়ে থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, হাউ আর ইউ, তুমি কেমন আছো, হোয়াট ডু ইউ মিন, তুমি কি মিন করতেছো বা তুমি কি বলতে চাচ্ছ, এমন কিছু বলা হয়ে থাকে। তো দুইটা দ্বারাই কিন্তু প্রশ্ন করা বুঝাইছি। ওকে, এইটাকে বলা হয়ে থাকে, অর্থাৎ শেষে যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই চিহ্নটাকে বলা হয়ে থাকে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক বা প্রশ্নসূচক বাক্য। একটা কথা মনে রাখবা, ইন্টারোগেটিভ সেন্টেন্স এর প্রত্যেকটি সেন্টেন্সের শেষে কিন্তু এই নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্স চিহ্নটা, সিম্বলটা অবশ্যই থাকবে, তা না হলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই সেন্টেন্সটার শেষে একটা চিহ্ন থাকবে, সেটাকে বলা হয় নোট অফ ইন্টারোগেশন। তো বাংলা যদি বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। দোজ হুইচ আস্কস আ কোশ্চেন ইজ কল্ড কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, হাউ আর ইউ and what do you mean? Is that clear? I hope you understand. আমি মনে করি তুমি বুঝলা। এখন আমি চলে যাই পরের 3 নাম্বার যে সেন্টেন্সটা, এটাকে বলা থাকে কমান্ডস অর রিকোয়েস্টস। ঠিক আছে, কমান্ডস অর রিকোয়েস্ট বা এই সেন্টেন্সের নাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের মাঝে কোন কোন জিনিসগুলো বিদ্যমান থাকে, একটা হচ্ছে আদেশ, নিষেধ ও অনুরোধ সূচক বাক্য। অর্থাৎ কি কি থাকবে, আদেশ, নিষেধ এবং অনুরোধ। তাহলে এই তিনটে দিয়েই কিন্তু একটা বাংলা ডেফিনিশন তৈরি করা যায়। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায় তাকে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স বা কমান্ড অফ রিকোয়েস্ট বলা হয়ে থাকে। ইংরেজিতে এক্সাম্পলটা ডেফিনিশনটা হবে এরকম, দোজ হুইচ এক্সপ্রেস কমান্ডস, অর্ডারস অর রিকোয়েস্টস। তো রিকোয়েস্ট, অর্ডার এবং কমান্ড যেটা দ্বারা প্রকাশ পায় তাকেই বলা হয়ে থাকে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন যদি সিম্পলি আমরা লক্ষ্য করি, এখানে দেখবা কিপ কোয়াইট, চুপ থাকো, কাম হিয়ার, এদিকে আসো। তো এই যে সেন্টেন্সটা আছে, দেখো এখানে দুইটা সেন্টেন্স বিদ্যমান। এই দুইটা সেন্টেন্সের মাঝে কিন্তু একটা তো সাবজেক্ট নেই এবং ভার্ব দ্বারা শুরু হয়েছে। এটা হচ্ছে একদম একটা কমন একটি ব্যাপার,
যে ইম্পারেটিভ সেন্টেন্সের মাঝে সব সময় ভার্বটা দ্বারা শুরু হবে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে সব সময় ভার্ব দ্বারাই শুরু হবে, এটার সাবজেক্ট থাকে না। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স যেমন লেট মি গো, এমন কিছু যেটা বলা হয় থাকে, এগুলি সবগুলি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ শাট ডাউন। এখন দেখো এই ধরনের সেন্টেন্সের সাবজেক্টের সেকেন্ড পারসন ইউ সবসময় কি থাকে, উজ্জ থাকে। অর্থাৎ যদি আমি তোমাকে বলি, ঠিক আছে, আমি কোনো কথা আমি তোমাকে বললাম, ইউটা এখানে এই সেন্টেন্সের মাঝে সব সময় ইউটা কি থাকবে, উজ্জ থাকবে, কিন্তু ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে লেট দ্বারা শুরু হবে। ঠিক আছে, আবার কি হবে, এই লেট এর উপর অবজেক্ট বসে, অর্থাৎ কি হবে, লেটের উক্ত পার্সন দ্বয়ের অবজেক্ট কেস, যেমন কি মি, আস, হার, দেম বসে। ঠিক আছে, তো এই হচ্ছে এটার সামান্য একটু গোপন কথা। তাহলে কি হচ্ছে, এই ইম্পারেটিভ সেন্টেন্সের মাঝে ইউ সব সময় কি থাকে, উজ্জ থাকে, অর্থাৎ ইউ দিতে হবে না। যেমন কিপ কোয়াইট, আমি কাকে বলতেছি, ইউ, বা তোমাকেই বলতেছি। ঠিক আছে, কাম হিয়ার, কাকে বলতেছি, তোমাকেই বলতেছি যে তুমি এদিকে আসো। সুতরাং এইখানে ইউ সেকেন্ড পারসন সব সময় উজ্জ থাকবে। ঠিক আছে, কিন্তু এখানে যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে লেট দ্বারা শুরু করতে হবে। যেমন তুমি যদি কোনো কথা ফার্স্ট পারসন বা থার্ড পারসনকে বলো, তাহলে সেক্ষেত্রে এই সেন্টেন্সটা কিন্তু লেট দ্বারা শুরু করতে হবে, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন দেখো লেট এর পর যে অবজেক্টটা বসবে, সেই অবজেক্টের উপযুক্ত যে পারসন দ্বয়ের কি হবে, অবজেক্টের, অর্থাৎ অবজেক্টিভ ক্লাস যেটাকে বলা হয়, সেটা কি কেসটা, যে মি, আই এর অবজেক্ট মি, ইউ এর অবজেক্ট, উই এর অবজেক্ট আস। ঠিক আছে, এগুলার হি, হার, দেম ইত্যাদি বসে। যেমন লেট মি, যদি বলি লেট মি ডু ইট, এই যে সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সের মাঝে কিন্তু লেট, এই যে মি কথাটা ব্যবহার করা হয়েছে এবং লেট দ্বারা শুরু করা হয়েছে। সুতরাং এখানে মিটা অবজেক্ট কেস হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি পূর্বে বললাম, একটু আগেই বললাম, যে এটাকে কিন্তু তুমি যদি থার্ড পারসন বা ফার্স্ট পারসন ব্যবহার করো, সেক্ষেত্রে লেট দ্বারা শুরু করতে হবে এবং অবজেক্টটার, তোমার সাবজেক্টটার কি করতে হবে, অবজেক্টিভ কজ তৈরি করতে হবে। ক্যাশ তৈরি করলে কিন্তু এটা তোমাদের হয়ে যাবে। ওকে, তো আমি একটু আরেকটু বলি, ইম্পারেটিভ সেন্টেন্সটা প্রায় খুব ইম্পর্টেন্ট একটা টপিক বলা চলে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে আদেশ, নিষেধ ও অনুরোধ সূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে দিস দোস হুইচ এক্সপ্রেস কমান্ড অর রিকোয়েস্ট, যেটা দ্বারা মনের কি পায়, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায়, এই সূচক বাক্যকে বলা হয়ে থাকে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সেকেন্ড পারসনের ক্ষেত্রে ইউ উজ্জ থাকে এবং ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে কি হয়, লেট দ্বারা শুরু হয়, মানে লেট দ্বারা শুরু হবে, সেন্টেন্সের ফার্স্টে লেট থাকবে, লেট দ্বারা শুরু হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে কি, যে অবজেক্টিভ কজটা ব্যবহার করতে হবে। ওকে, তো এটা গেল হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। এখন আরেকটা আসি, সেটা হচ্ছে উইশেস অর প্রেয়ার্স। উইশেস অর প্রেয়ার্স, উই নো, যেটা বাংলা, যেটা আরেকটি ফর্ম হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। তো অপটাটিভ সেন্টেন্সকে আমরা বলতে পারি উইশেস অর প্রেয়ার, যেটাকে বাংলায় বলতে হবে ইচ্ছা, প্রার্থনা ও আশীর্বাদ সূচক বাক্য। ঠিক আছে, অর্থাৎ বাংলায় বলতে গেলে এভাবে বলতে হবে, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, বাসনা, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি প্রকাশ পায় তাকে অপটাটিভ সেন্টেন্স বলে। যেমন যদি বলি those which express wishes or prayers is called optative sentence. For example, may God bless you, আল্লাহ তোমার মঙ্গল করুক বা আল্লাহ তোমার রহমত দেখ। may you prosper, তোমার উন্নতি কামনা করি, এমন কিছু বোঝানো। অর্থাৎ প্রার্থনা, আশীর্বাদ, দোয়া ইত্যাদি সবকিছু কিন্তু প্রকাশ পাচ্ছে হচ্ছে তোমার এই সেন্টেন্সের মাঝে। তো যাই হোক, এবং সবচেয়ে, এটা খুব ছোট টপিক, এটা তোমরা বুঝতেই পারবা। এবং লাস্ট যেটা, সেটাকে বলা হচ্ছে এক্সক্লামেশন, অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্স। তারপরে দেখো এখানে কি বলা আছে, এক্সক্লামেটরি সেন্টেন্সের বাংলা হচ্ছে বিস্ময় বা আশ্চর্যসূচক বাক্য। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা মনের বিস্ময় প্রকাশ পায় বা আশ্চর্য প্রকাশ পায় তাকে কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। In English, those who express certain feelings of emotions is called
এক্সক্লামেটরি সেন্টেন্স। ফর এক্সাম্পল, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। হঠাৎ করে কোনো পাখি দেখলা, তুমি এমনি নরমালি বলো কি সুন্দর পাখিটা বা কি সুন্দর ওই মেয়েটা, এই এমন কিছু যে ফিলিংসটা আছে, সাডেন যে ফিলিংসটা হঠাৎ করে মন থেকে চলে আসে, সেটাই হচ্ছে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন হাউ ফানি দ্য ম্যান ইজ, তোমার হঠাৎ করে এই ফিলিংসটা আসলো ইমোশন থেকে যে এই মানুষটা কত মজার। এই জিনিসগুলোই হচ্ছে মূলত বলা হয়ে থাকে, এই জিনিসগুলোকে বলা হয়ে থাকে এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে চিনবো? খুব শর্টকাট উপায়, যে এক্সক্লামেটরি সেন্টেন্স এর শেষে নোট অফ এক্সক্লামেশন, এই যে চিহ্নটা তোমরা দেখতেছো, এই চিহ্নটাই কিন্তু বসে শেষে। এই চিহ্নটা যদি কোনো সেন্টেন্সের শেষে থাকে তাহলে অটোমেটিক্যালি এটা বুঝে নিবা যে সেই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে? তো এই 5 প্রকার সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করলাম শর্টকাটের মধ্যে ডিটেইলি। তো এই আলোচনাগুলো জানা কথা জেনে নিন, আমি প্রথমে বলেছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা আমি বলি এখন, সেটা হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত এই 5 প্রকার সেন্টেন্সের সাথে পরিচিত। আমরা একটু ভেবে দেখলেই কিন্তু জিনিসগুলোকে জাজ করতে পারবো যে হ্যাঁ আসলেই তো। আমরা এই প্রতিনিয়ত এই যে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি, এক্সক্লামেটরি সেন্টেন্স, বিভিন্ন আনসার দিচ্ছি, এটা হচ্ছে স্টেটমেন্টস বা অ্যাসার্টিভ সেন্টেন্স। কোনো কিছু স্বীকার করতেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কোনো কিছু অস্বীকার করতেছি এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। দেখো, যেমন কোনো কিছু কাউকে আদেশ করতেছি কোনো কিছু করার জন্য, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। বা কারো জন্য প্রার্থনা করতেছি, দোয়া করতেছি, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। বা হঠাৎ করে মনের একটা আকস্মিক ফিলিংস জাগলো, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো একটু ভালোভাবে প্র্যাকটিস করলেই তোমরা আরো জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবা, তো এই সেন্টেন্স সম্পর্কে আরো ভালো ধারণা পাবা। তো অবশ্যই আমি আরেকটি ভিডিওতে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। এই পার্টস অফ স্পিচ এর ভিডিওগুলো আমি আলো ভেঙে ভেঙে সুন্দর করে শর্টকাটের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই আমার পরবর্তী ভিডিওটা দেখবা। আর অবশ্যই যেটা ইম্পর্টেন্ট, যেটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তা না হলে পরবর্তী যে ভিডিওগুলো আছে এগুলো দেখা একদম মিস করবে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ।